টাকা তোলা হয়, এরকম কন্টিনিউয়াসলি প্রচুর হচ্ছে এরকম। সেখানে যারা সেই চ্যানেলগুলোকে ফলো করছে, তারা তাদের লাইফের সাথে সামহাউ অ্যাসোসিয়েটেড হয়ে যাচ্ছে, এবং তাদের সেই নিডসটা, সেটা ফিজিক্যাল নিডসই হোক, সেটা মেডিকেল নিডসই হোক, অথবা কোনো টেস্ট রিলেটেড হোক, সো ভিউয়ার্সরা কাইন্ড অফ ভলেন্টারিলি কিন্তু দিচ্ছে। মানে অ্যাজ আ প্রদ্যুৎ বাবু, ভিউয়ার আই আপনি ক্যান সে একটু দ্যাট। প্রপার নেটওয়ার্কে আসুন। প্রদ্যুৎ বাবু, অ্যাডভোকেট বাবু, একটু প্রপার নেটওয়ার্কে আসুন। একদম নেটওয়ার্ক নেই আপনার, ডিভাইস নট কানেক্টেড দেখাচ্ছে। আচ্ছা শনি দেবী, আপনাকে আমি প্রথম কোশ্চেনটা করছি। যেহেতু আমি জানি আপনি সুতপাকে ভালোবাসেন, আচ্ছা আপনি বলুন তো, কেস রিলেটেড, মানে আমার ডিফামেশন কেস হয়েছিল বলেই কি আমি টাকাটার জন্য কিউআর কোড শেয়ার করেছিলাম? এটা হ্যাঁ না? মানে না আমার কেস হয়েছিল, না আমাকে লড়তে না হবে না? না তাহলে কি কি না জন্য? অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার, যে কেসটা ট্রান্সফার করতে গেলে যতটুকু লাগে, and that is, you also know, being, I don't know, you are associated with legal services, so that is not 25 lakhs, that না, is much কেসটা much less ট্রান্সফার than. করতে গেলে, মানে কেসটা ট্রান্সফার করতে গেলে আপনি একটু প্রপার একটু, এত সাউন্ড আসছে আমি বুঝতে পারছি না কেন। কেসটা ট্রান্সফার করতে গেলে কত টাকা খরচা হয়? 25 লাখ টাকা? সে মানে বা 1 লাখ টাকা বা 10,000 টাকা বা 20,000 টাকা, সেরকম কোনো খরচা এস্টিমেটেড ভ্যালু কি দিয়েছিল সোশ্যাল সাইটে? Obviously not, but that is much much less than 25 lakhs, that we all know, right? So obviously that হ্যাঁ, is not 25 lakhs, you all know that. ওকে, ব্যাস That is তাহলে much less 25 লাখ টাকা। amount, much less amount. So আমাদের বারবার এটাকে হাইলাইট করা উচিতই হবে না, 25 lakhs. So একটা কেস মানে ট্রান্সফার, আপনি একটা বলছেন যে অ্যাডভোকেটকে, 25 লাখ টাকাটা তোলেনি, 25 লাখ টাকা তোলেনি, আপনার কথা হচ্ছে 25 লাখ টাকা তোলেনি। কিন্তু আমার কথা হচ্ছে, আমি কোনো কেসের ডিটেলস শো করিয়ে আমি কি বাজার থেকে টাকা তুলতে পারি? এটা কি জাস্টিস? না। আপনার কি মনে হয়? দাঁড়াও এক মিনিট, সেটা তাহলে তো প্রচুর এরকম রয়েছে, যে এরকম এপি ব্লগস, অ্যাজ জাস্ট নাও আপনি আমাকে বললেন যে আপনি ওকে ভালোবাসেন, এটা ভালোবাসার ব্যাপার নয়, আমি এপি ব্লগস কেও টাকা দিয়েছি, whenever somebody is in needs, যদি সেই নিডসটা ভ্যালিড মনে হয়, we do that. আমি না, এরকম অনেকেই দেয়। এবার সামটাইমস সেটা মনে হয় যে নো, ইট ইজ ফেক। তো এই ক্ষেত্রে যেরকম ভদ্রলোক বললেন যে আচ্ছা 25 দাঁড়ান এক বছর মিনিট, চলে, এপি ব্লগকে আপনি টাকা দিয়েছিলেন? আপনি বিদেশে থাকেন, আপনি এপি ব্লগকে টাকা দিয়েছিলেন কি জন্য? কি জন্য দিয়েছিলেন? because she showed that, and then we thought that it is fraud, because হোয়াট একটা এক্স্যাক্টলি সে part শোন? সে কি দেখিয়েছিল? সে কি দেখিয়েছিল? কিছুই দেখায়নি। বেসিক্যালি ইট ইজ, উই ফলো দেয়ার ব্লগ, এরকম আমার মতো বহু লোক আছে যারা ফলো করি, তারা দেখছি যে দ্যাট বাচ্চাটা সিক রয়েছে, এটা ঘটনা, সেটা সিক। এবার সত্যি এগুলো হয়তো না, আপনি কি এটা জানতেন, এই ভেবে দিয়েছিলেন যে বাচ্চাটা থ্যালাসেমিয়া আছে এবং থ্যালাসেমিয়ার obviously, বোন ম্যারো obviously, ট্রান্সপ্লান্টের জন্য আপনি দিয়েছিলেন? yes, but she didn't do the treatment, and she is not doing it, and she is saying that deliberately. So এইখানে ব্যাপারটা অনেক ক্লিয়ার, কিন্তু আরেকটা কেস যেটা নিয়ে আপনারা আজকে বসেছেন, সেটা না কিন্তু না, এক ক্লিয়ার না, মিনিট, বিকজ আপনি দ্যাট আপনি থিং ইজ পয়েন্ট গোয়িং ছাড়বেন না, অন। পয়েন্ট ছাড়বেন না, এক মিনিট। আমরা যেটা বসেছি, আপনি একটু একটু শান্ত হয়ে বসুন, আপনার কাছ থেকে আমরা কয়েকটা উত্তর নেব। আপনি প্রথম বলেছেন যে হ্যাঁ, কেস দেখিয়েই টাকা তোলা হয়েছে। আর এক জায়গা থেকে টাকা তোলা হয়েছে বাচ্চার অসুস্থতা, মানে অর্থাৎ তার বিএমটি, হ্যাঁ, বিএমটিটা ঠিক করার জন্য তার কাছ থেকে সে টাকা তুলেছে, এবং তার 40 লাখ টাকার উপরে একটা এস্টিমেট দেওয়া হয়েছিল। ঠিক আছে, তাহলে আপনি Yes. দুটো ক্ষেত্রেই টাকা দিয়েছেন, দুটো ক্ষেত্রেই আপনি টাকা দিয়েছেন, এবং আপনি যেটা জাস্টিফাই করছেন যে যেটা কেসের দেখে শো করছে দ্যাট ইজ ভ্যালিড, এবং যে মাটি টাকা নিয়েছে No, অর্থাৎ না, valid না। এটা যে invalid সেটা বলার সময় আসেনি, because it's still going on. The process is going on. And another scenario, that lady is saying that I am not doing the treatment at all. So she closed the chapter. So the two things are different. You need to understand. একজনের প্রসেসটা চলছে, and it is going on. It will go on according to the advocate for next couple of years, maybe 2 years. হাউ মাচ But the ইয়ার্স ইট other উইল lady, কন্টিনিউ? কতদিন চলবে এটা? এটা তো ঘটনা নয়। আমি জাস্ট আপনাকে দুটো সেটা প্রশ্নের তো উত্তর পেলাম। আপনারা অ্যাডভোকেটটা জানেন, উনি বললেন ডিফেমেশন কেস সেই জন্যই তো 20-25 বছর বললেন যে চলে। ডিফামেশন কেস চলবে 20-25 বছর। হ্যাঁ, একদম তা সত্যি 20-25 কথা। বছর ধরে তো 20-25 বছর ধরে তো কেউ টাকাটা তুলছে না। ওয়ান টাইম তোলা হয়েছে টু ট্রান্সফার দ্য কেস। বাট দ্য আদার লেডি, এরপরে শি পরবর্তী টোল্ড, আপনাকে নো উত্তরটা নো, দিচ্ছি, আপনি শুনে নিন। ডিফামেশন কেস ট্রান্সফার করতে কত খরচা হয়, আর ডিফামেশন কেস করার জন্য কত টাকা তোলা হয়েছে বা কি খরচা হয়েছে, আপনাকে একটু বলি, আপনি একটু মন দিয়ে শুনুন। আপনার প্রশ্নটা আমি নিলাম, ঠিক আছে? আপনি একটু শুনুন। ম্যাডাম আমি একটু কেটে গেল, অনেকই কেটে গেল। ভালো নেটওয়ার্কে আসুন আপনারা। ম্যাডাম আমি কিছু বলতে আমি চাই। আপনি বলুন। হ্যাঁ বলবেন, দাঁড়ান এক মিনিট। আমি বাবু, আপনার এই প্রশ্নটার উত্তর শুনে কি মনে হলো? ইউএসএ থেকে যিনি বললেন এই ধরনের কথা, মানে কি বলবো আর, বলুন। এবার ধরুন ওনার যদি টাকা থাকে উনি দিচ্ছেন, এখানে কিছু বলার নেই। মানে অ্যাকচুয়ালি কি হয়, ফ্রড তখনই হয় যদি কেউ মনে করে আমি টাকাটা দিয়ে আমি স্যাটিসফাই হলাম না, বা আমার টাকাটা আমাকে প্রতারণা করে নেওয়া হচ্ছে। উনি বলছেন আমি যে ইউটিউবটা ওয়াচ করি তাকে আমরা মনে করি যে সে আমাদের পরিবার,
তাই পরিবারের লোক হিসাবে সে কিউআর কোড শো করে কেসের জন্য টাকা নিয়েছে সেটা মানছে যে সেটা হয়েছে। আমি আরেকজন অসুস্থ ছিল তাকেও দিয়েছি, যার বাচ্চা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ছিল এবং তার মারা এত বোকা, মানে সে তো আর চালাক নয়। তাই সে প্রদ্যুৎ বাবু, আপনার কানেকশন আমি নিতে পারছি না আপনাকে, অ্যাডভোকেট বাবু। তো তার বক্তব্য হচ্ছে যে আমি যে টাকাটা দিয়েছি, যে বাচ্চাটার মা একবার হয়তো সোশ্যাল মিডিয়া এসে ভয়ের চোটে বলেছে না, অসুস্থতার চোটে বলেছে, আমি জানি না, যে আমি টাকাটা খরচা করিনি। কিন্তু তার বক্তব্য আমরা নেব, পরবর্তী দিনে নেব, আশা করছি যদি তিনি এসে থাকেন তিনি আমাদের বক্তব্যে উঠবেন, স্ট্রিম লাইভে উঠবেন, আমরা তাকে নেব। কিন্তু আমার কথা হচ্ছে তিনি স্বীকার করে নিচ্ছেন যে আমি টাকা দিয়েছি অ্যাজ এ কেস পারপাসে, কিন্তু দ্যাট ইজ জায়েজ, মানে যেহেতু আমি তাকে আমার ঘরের লোক বলে মনে করি। কিন্তু যেহেতু বাচ্চাটা থ্যালাসেমিয়া, তার মা মুখে বলেছে থ্যালাসেমিয়া পেশেন্ট মানে একদিনে সেরে গেল, তার মায়েরও বুদ্ধি নেই, আর মানে যে যিনি টাকা দিয়েছেন তার কতটা কি চিন্তা ভাবনাতে নিয়েছেন আমি জানি না, কিন্তু উনি বলছেন অ্যাজ এ ঘরের লোক হিসাবে আমি টাকাটা তাকে দিয়েছি। এক্ষেত্রে মানে ভিউয়ার্সদের ওপিনিয়ন হচ্ছে আমরা টাকা দিতে পারি, আমাদের টাকা, কিন্তু আমাদের সমাজের চোখে আমরা সেটা কখনো বলতে পারি না যে আপনি মন্দির করার নামে, আপনি কেসের দেখার নাম করে, আপনি বাড়ি করবার নাম করে, আপনি গাড়ি কেনার নাম করে আপনি খালি টাকা তুলবেন, এটা আমরা বলতে পারি না, আমাদের উচিত না। মানে আমরা মানবাধিকার কর্মীরা এই কথাগুলো বলতে পারি না, আমাদের উচিত না, কারণ যে কেউ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা করে অ্যাকাউন্ট খুলবে আর এই চিটিংবাজি জালিয়াতি চালিয়ে যাবে, আর বিদেশে থেকে কিছু লোক টাকা পাঠাবে, দেশের কিছু লোক টাকা পাঠাবে, তারা ইমোশনাল ফুল হবে, দীর্ঘদিন ধরে ফুল হবে, আর তারা টাকাটা দিতে থাকবে। দিদি আমি কিছু বলতে চাই। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, আমি আপনার কিছু ব্যাকগ্রাউন্ড দিতে চাই, প্লিজ আপনারা একটুখানি শুনুন। তো এখানে যে মহিলার ব্যাপারে কথা বলা হচ্ছে সুতপার নামে, ঠিক আছে, তার ডিফামেশন কেসটা কেন হয়েছিল প্রথমে এটা খুব জানাটা জরুরি। একজন ইউটিউবার কাপল আছে, তাদের চ্যানেলটার নাম মাই সিম্পল লাইফস্টাইল। তার যে মেল ক্রিয়েটার তিনি একটা অ্যাক্সিডেন্টে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, ঠিক আছে। এইবার তারা হচ্ছে ব্লগার, আর এই সুতপা হচ্ছে কন্ট্রোভার্সি করে। অলমোস্ট লাইক মোর দ্যান 300 to 400 ভিডিওতে সেই চ্যানেলটাকে, সেই ব্লগারকে কন্টিনিউয়াসলি অকথ্য ভাষায় গালাগালি মন্দ করে তাদেরকে অ্যাবিউজ করে গেছে দিনের পর দিন, ঠিক আছে। তারা তখন সামলাতে না পেরে তারা তখন কোর্টের দ্বারস্থ হয় এবং তাদেরকে তাদের কিছু ভিউয়ারই হেল্প করে। সেই কেসটা অনেকদিন, প্রথমে যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কারুর নাম নিয়ে কোনো রকম কন্ট্রোভার্সি করে না, মানে একটা নাম দিয়ে দেয় এবং সেটাকে প্রুফ করে তারা সেটাকে দিল্লি হাইকোর্ট পর্যন্ত সেটাকে তোলে। এইবার সেখানে সেটা প্রুভ হওয়ার পরে একটা এক্সপার্টি অর্ডার বেরোয়, সেই এক্সপার্টি অর্ডারের বেসিসে তার 6টা না 7টা ভিডিও টেক ডাউন করা হয় বাই গুগল ইটসেলফ, যেখানে দিল্লি হাইকোর্ট সেটা ইনভলভ ছিল। এবং তার সঙ্গে এই ডিফামেশনের একটা নোটিশ আসে যে এটা যদি উনি না প্রুফ করতে পারেন তাহলে 25 লক্ষ টাকা দিতে হবে। তো এই ব্যাকগ্রাউন্ডটা জানা খুব জরুরি যে ইউটিউব প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটা ব্লগারকে অ্যাবিউজ করে কন্টিনিউয়াসলি তার উপরে টাকা রোজগার করলো, ঠিক আছে, দিনের পর দিন 400টা ভিডিও করে টাকা রোজগার করলো। করার পরে তারা যখন কোর্টের দ্বারস্থ হলো, পরে যখন এক্সপার্টি অর্ডার বের করে 6টা মানে খুব প্রমিনেন্ট ভিডিওকে টেক ডাউন করার পরেও সেই কেসটা চলছে, তখন সেই ডিফামেশন কেসে মানে জাস্ট একটা নোটিশ এসছে, সেটা কিন্তু এখনো কিছু ফাইনাল হয়নি। তার এগেইনস্টেও সে আবার কিউআর কোড দিয়ে এই ইউটিউব থেকে টাকা তুলছে। তাহলে বুঝুন অবস্থা যে একটা পরিবারকে অ্যাবিউজ করে, ক্রিটিসাইজ করে, ইন দ্য নেম অফ এন্টারটেনমেন্ট she already raised lot of money, ঠিক আছে। তারপরে আবার সেই ফ্যামিলিটা যখন তাকে কোর্টে নিয়ে গেল, তখন সেই কেস লড়ার জন্য আবার ভিউয়ারদের কাছ থেকে কিউআর করে টাকা চাইছে। এইবার যাদের সঙ্গে তুলনা করা হচ্ছে এপি ব্লগসের যে ছেলেটা, তার একটা থ্যালাসেমিয়া আছে, সে বোন ম্যারো ট্রান্সপ্লান্টের জন্য দিল্লিতে গেছিল এবং সেই বেসিসে সে টাকা তোলে। কিন্তু একটা কথা ভাবতে হবে যে একটা পেরেন্টস বোন ম্যারো ট্রান্সপ্লান্টের মতো একটা অত বড় প্রসিডিওরের একটা অল্টারনেটিভও খুঁজছিল। সেই অল্টারনেটিভটা তখন সে পুনেতে পায় এবং সেটা উইথ রেসপেক্ট টু বোন ম্যারো ট্রান্সপ্লান্টের যে ফিনান্সিয়াল খরচাপাতি আছে তার এগেইনস্টে ওটা অনেক কম খরচায় হবে। তখন সে বলে যে আমি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট না করে আমি এই অল্টারনেট পথে যেতে চাই, which is very legitimate to do। সেখানে যখন মনে করুন একটা এক্স অ্যামাউন্ট অলরেডি সে রেজ করে নিয়েছে অন দ্য নেম অফ বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, সেই টাকাটার থেকে অনেক কম টাকায় সেই অল্টারনেট প্রসিডিওরটা চলছে এবং সেটা সে নিজেই চালাচ্ছে। তাহলে এই দুটো কি করে কম্প্যারিজন হয়? দুটো কেস স্টাডি যদি আপনারা করেন তাহলে দুটো কোনোভাবেই কম্প্যারিজন করা যায় না। একটা হচ্ছে একটা বাচ্চার ট্রিটমেন্টের জন্য ফান্ড রেজ করা হয়েছে, আর আরেকটা হচ্ছে একটু থামাচ্ছি, দেখুন
দুটো ক্লারিফিকেশন দুরকম পাচ্ছি। প্রিয়াঙ্কা দেবী একটু মিউট করবেন। দুটো ক্লারিফিকেশন দুভাবে হচ্ছে। যখন আপনি টাকাটা দান করছেন, অর্থাৎ ভিউয়ার্সদেরও বলবো, আপনারা যখন দান করছেন তখন একটা কথা শুনে নিন, অ্যাডভোকেট বাবুরা কি বললো, কেসের নাম করে টাকা তোলা মানে হচ্ছে দীর্ঘ 8 বছর 10 বছর চলবে কেস, চলবে 8 বছর 10 বছর 15 বছর 20 বছর চললো কেস। কেসের নাম করে ফান্ড রেইজ করা আর উকিল বাবুদের কি খরচা সেটা কোনোটাই আপনারা দেখতে পান না। সুতরাং দেবার আগে 5 বার ভাববেন কতটা জাস্টিস আছে, কতটা জাস্টিফিকেশন অনুযায়ী আপনারা টাকাটা দিচ্ছেন। 10 মিনিট হ্যাঁ দিদি, সরি, চেম্বারে লোক এসে গেছিল গো, সামনে কথা বলতে পারছি না। হ্যাঁ, তুমি তোমার কথাটা বলতে গিয়ে আটকে গেলে, বলো আগে তুমি তোমার কথাটা বলো। আচ্ছা, ক্লায়েন্ট ঢুকে গেছে। এনআরআইটা কিভাবে দিচ্ছে দেখছো, মানে আমি যেহেতু কারোর ভিউয়ার, আমি যখন তখন এক মিনিট, টাকা ডোনেট এটা করতে নিয়ে পারি। হ্যাঁ, জাস্টিফিকেশন কোন পয়েন্টটা যেটা তুমি বলছিলে আরেকবার বলো দিদি প্লিজ, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আরেকবার বলো। আচ্ছা, এনআরআই থেকে যিনি বললেন, তিনি তার জাস্টিফিকেশন হচ্ছে আমরা কোনো চ্যানেল দেখি বলে তাকে ভালো লাগে, আছে যে কাজই টাকা চাইবে, মানে কিউআর কোড শেয়ার করবে, তাতে কেসই হোক আর যাই হোক। হ্যাঁ, দুটোর আলাদা ডেফিনেশন উনি দিলেন। একটা অসুস্থ রুগী, তাকে দেওয়াটা উনি ঠিক করেননি, কারণ তার মা চেয়েছিল সেটা ঠিক না, বা তিনি দিয়েছেন এখন বর্তমানে তার মা যেহেতু বলেছে আমার বাচ্চাটার ওইভাবে ট্রিটমেন্ট করাবো না, আমি অন্যভাবে ট্রিটমেন্ট করাবো, তাই তার অ্যাকাউন্টে যে টাকাটা দিয়েছিল সেটা ঠিক না। কিন্তু যে ডিফামেশন 25 লাখের কেস খেয়েছিল তার জন্য 25 লাখ টাকাটা নয়, কিন্তু আমি তাকে দিয়েছি সেটা ঠিক আছে, কেসের নাম করে টাকা তুলেছে। এবার বলো। ও ডিফরমেশন কেউ কেস খেয়েছে তার জন্য উনি টাকা শেয়ার করেছেন, এবং বাজারে 25 লাখ টাকা দেখিয়ে তোলাও হয়েছে, তার একটা ভিডিও লিংক আমরা পেয়েছি, এবং কিছু জন যারা টাকা পাঠিয়েছিল তারা আমাদেরকে স্ক্রিনশটও পাঠিয়েছে। দেখো এটা তো একটা বিশাল বড় স্ক্যাম, কারণ কোন ডিফরমেশনের কেসের জন্য যদি কেউ, হ্যাঁ প্রথম যেটা পয়েন্ট বললেন কেউ বাচ্চা অসুস্থ, যেটা আমি শুনছিলাম মনে সম্ভবত থ্যালাসেমিয়ার আক্রান্ত নিয়ে বলছিলেন, সেই পরিপ্রেক্ষিতে সেখানে যদি শেয়ার করে সেটা মানবিকতার হিউম্যান গ্রাউন্ডসে থাকে, সেখানে সেটা তার তিনি পাঠিয়েছেন, তিনি সরকারি ব্যক্তি, আর তিনি কিভাবে ট্রিটমেন্টে আছেন, কিভাবে চলছে, টাকা আরো লাগবে কিনা সেটা। কিন্তু এই যে কেসের দোহাই দেখিয়ে যে টাকা তোলা, এটা যে বাজার থেকে টাকা তোলা, এটা একটা সাংঘাতিক বড় ক্রাইম। কারণ এভাবে কারোর কাছে আমরা টাকাটা তুলতে পারি না, বা যিনি দিচ্ছেন তিনিও একজন সচেতন ব্যক্তি, তার এই জায়গা থেকে তার যে টাকাটা তিনি বেয়ার করছেন, তার কষ্ট অর্জিত পয়সা, তিনি ব্লগ দেখতে ভালোবাসেন, ইউটিউবের যারা ক্রিয়েটার আছে তাদেরকে দেখতে ভালোবাসেন, তার মানে এই নয় তিনিও সেই জায়গায় সচেতনতা তাকে থাকতে হবে যে আমার এই টাকাটা ইউটিলাইজ আদেও হচ্ছে কিনা, বা আদেও সেই জায়গাটা প্ল্যাটফর্মটা সঠিক কিনা। এইবার সেই জায়গাটা যেটা তুমি বললে যে আমাদের কাছে লিঙ্ক আছে, আমরা সেই এভিডেন্স পেয়েছি, এবং সেই তথ্য প্রমাণ নিয়ে আমি জানি না কতটা কি প্রসিড হয়েছে, অবশ্যই সেই ব্যক্তির নামে বা একটা কমপ্লেন দার্জ করা যায়। 420 হ্যাঁ 420 অবশ্যই 420 120 অনেকগুলো সেকশনে দাঁড় করা যায়, কারণ এটা হচ্ছে তোমার ডকুমেন্টস কি দার্জ করেছে সেটাও একটা নন ভেলেবল সেকশন, যে তুই আমাদের কোনো ডকুমেন্টস কে তৈরি করে, ক্রিয়েট করে, ডকুমেন্টস এর হেরাফেরি করে, সেটাও 467 468 এর আন্ডারে পড়ে, 471 এর আন্ডারে পড়ে। যদি কোনো ক্রিয়েটিং মানে তথ্য ফোর্জ ডকুমেন্ট যাকে বলে, সেটা যদি ক্রিয়েট করে টাকা তোলা করা হয়, তার সঙ্গে এটাও ইমপ্লিমেন্ট সেকশন গুলো হবে, এবং সেটা নন ভেলেবল সেকশনের মধ্যে। আচ্ছা, এখানে আমি কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে দিই। এখানে আপনারা পাবেন কিছু ক্রাউড ফান্ডিং করা এনজিও তৈরি হয়েছে, ঠিক আছে? সোশ্যাল সাইটে গিয়ে পাবেন ক্রাউড ফান্ডিং করা এনজিও আছে, যেখানে প্রপার ট্রিটমেন্ট, মেডিকেল ট্রিটমেন্টের জন্য তাদেরকে সমস্ত কিছু ভিউয়ার্সদেরকে দেখাতে হয়, এবং যত টাকা তার অ্যাকাউন্টে এসে জমা হয় সেটা ট্যাক্স পেমেন্ট করার পর সেই যে ভিকটিম, মানে অর্থাৎ যার মেডিকেল ট্রিটমেন্টের জন্য দরকার থাকে, তার অ্যাকাউন্টে প্রপার ট্যাক্স ডিডাক্ট করে, এবং তারা একটা লম্বা প্রসিডিওরে প্রচুর মানুষের কাছে স্প্রেড করে দিয়ে সেই অ্যামাউন্টটা কালেক্ট করার পর তারা কিন্তু, প্রিয়াঙ্কা দেবী একটু মিউট করবেন, পারমিতা টাকা লাগবে? হ্যাঁ দিদি এক সেকেন্ড, টাকা লাগবে? মিউট করো, পারমিতা মিউট করো একটু, হ্যাঁ মিউট করে বলবে। তো হ্যাঁ না, মিউট করে একটু বলো, কথা বলো, তুমি অসুবিধা নেই। তো সেই ফান্ড রেইজাররা কিভাবে ফান্ড রেইজ করেন তার কিন্তু প্রপার ফোরাম আছে, এবং সেই সমস্ত এনজিও গুলো যারা ফান্ড কালেকশন করেন তারা কিন্তু সমস্ত ট্যাক্স সেভিংস এর জন্য তাদের হাতে, আপনি যত টাকায় পাঠান না কেন, ট্যাক্স এর জন্য আপনাদেরকে একটা বোধহয় 80G, তাই তো? হ্যাঁ হ্যাঁ 80G সাবমিট করে, বলছে 80G of Income Tax Act provides tax deduction for donation made to the registered charitable organization। মানে আপনি যদি টাকা পেমেন্ট করেন, তাহলে এই বোকা এনআরআই গুলো, মানে যারা এসে আজকে জাস্টিফিকেশন দিচ্ছিলেন, এই বোকা এনআরআইদের জন্য কিছু জালিয়াত আমাদের পশ্চিমবাংলাতে তৈরি হয়েছে, কারণ তারাও তো জানে আমার অঢেল পয়সা, আমি চাই না ট্যাক্স ডিডাকশন। এক্স্যাক্টলি। তো তোমার কথার সাথে আমিও সহমত যে তারা কি করছেন, এই টাকাগুলো পাঠাচ্ছেন, এবং এই টাকা পাঠিয়ে তারা 80G নিতেই চাইছেন না, তার কারণ তার তো অঢেল পয়সা, তারা এইভাবে অলিখিত পথে টাকাগুলো পাঠাচ্ছেন। সুতরাং তাদেরকেও কিন্তু আমাদের এরপর আওতায় আনতে হবে,
যারা এই জাস্টিফিকেশনটা দিচ্ছেন, যারা সাপোর্ট দিচ্ছেন বাইরে থেকে। আজকে তোমায় একটা উদাহরণ দিই, বর্ধমানে এক চিটিংবাজ মহিলা চিট ফান্ডের সঙ্গে যুক্ত ছিলেন, যার নামে প্রচুর কমপ্লেন করেছি। আজকে কয়েক কোটি টাকার সম্পত্তি বানিয়েছে। শিবধাম নামে একটা একটা কৃষ্ণকলি নাম, এদিক থেকে শিবধাম, এদিক থেকে আছে তোমার কি বাবা, আমাদের আরো কিছু উইংস কাজ করে চলেছে। অমিতটা একটু মিউট করবেন, তো মিউট বটনটা পাশেই আছে দেখবেন। তো এরা দীর্ঘদিন ধরে, ঠিক আছে, টাকা তুলে চলেছে দীক্ষার নাম করে, মন্দিরের নাম করে, যে ভাবি হোক, এই যে টাকাগুলো তুলছে, সেগুলোকে তোমরা কতটা জাস্টিফাই বলে মনে করছো? অভয়ধামের জন্য অলরেডি আমাদের কাজ শুরু হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, রিসেন্টলি দেখছিলাম যে কোনো মহিলার পা ধোয়া জল সমস্ত সবাই খাচ্ছে, এবং এটা একটা মানে ভালো টাকা তোলার জায়গা চক্র শুরু হয়েছে, যেখানে ভগবানের সনাতনী ধর্মে কখনো আমাদের এরকম মানে নিম্ন মানসিকতা দেখায় না। তিনি তোমারই পোস্ট করা দেখেছি আমি পোস্টটা, যে আগে কোনো একজন তার নামটা এস দিয়ে কিছু ছিল, তো সেখান থেকে এখন তিনি এখন বেগ ধারণ করেছেন যে পয়সাটা মানুষের মাথায় হাত রেখে আশীর্বাদ দিয়ে পা ধোয়া জল এই সমস্ত নিয়ে প্রচুর সম্পত্তি বর্ধমানের দিকে মানে প্রসার গড়ে তুলেছে। সারা পশ্চিমবাংলা হয়ে গেছে এখন সারা পশ্চিমবাংলা তার বাসে করে ভক্ত চলে আসছে। তিনি একসময় মানে চিট ফান্ডের জগতে মহান বিচরণ করেছেন। তিনি নিজেকে এলআইসি অফিসার বলতেন, তার বহু কেস, ঠিক আছে। তো সে পা ধুয়ে জল দিচ্ছে, দিয়ে বলছে আমি সারদা মায়ের থেকে উপরে। আমি এখন গত পরশুদিন ওনাকে এসপি সাহেব অফিসে ডেকেছিল, ভালো ট্রিটমেন্ট হয়েছে, থানাতেও ভালো ট্রিটমেন্ট হয়েছে। এখন বলছে আমি কোনো টাকা পয়সা নেবো না, শুধু ঠাকুরের নাম করবেন আর আমার কাছে আসবেন, তাহলেই হবে, কিন্তু গোপনে নেবেন। উনি ওপরে নেবেন না, গোপনে নেবেন। তার চ্যানেল বন্ধ করার জন্য আমরা বলেছি, যারা প্রচার করছে তারাও কিন্তু ভক্ত সেজে প্রচার করছে, কিন্তু অলিখিত পথে মায়ের হয়ে রোজগার করছে। এটাকে কিভাবে দেখছো তোমরা? আমি একটা কথা বলে নেমে যেতে চাই। সারদা মা বলে গেছে না, সারদা মা বলে গেছে না আমি সতেরো মা আবার অসতেরো মা, সেই অ্যাডভান্টেজটা এরা নিচ্ছে আর কি। মানে অসতেরো মা উনি ওই যেমন টাকা মাটি মাটি টাকা, সেই অ্যাডভান্টেজটা আমাদের মাননীয়া নিচ্ছেন তার ল্যাঙ্গুয়েজটা ক্রাফট করে। এখন এগুলোই চলছে, আর কি বলবেন, কিছু বলার নেই, শুধু দেখে যাচ্ছি, দরকার হলে খুব বাড়াবাড়ি হলে অবজেকশন করে। এটা একটা মানুষের কাছে টুপি পরিয়ে একটা ভালো ব্যবসা, মানুষের কাছে টুপি পরিয়ে বিনা পরিশ্রমে একটা ভালো ব্যবসা। পারমিতা দি যেহেতু আমাদেরই সংগঠনের খুব পরিচিত দিদি আমাকে জানেন পার্সোনালি, এখন হয়তো মুখ চোখটা আমার এতটা ডিস্ট্রেস বুঝতে পারছি না, দিদি বুঝতে পারছেন কিনা, আমি চিনতে পারছি কিনা। হ্যাঁ, তো দিদি যেটা কথাটা বললো, এটা দিদি আমাদের দুজনেরই, মানে আমাদের ক্ষেত্রে অমৃত দাও বটে ডেফিনেটলি। তো ব্যাপারটা হচ্ছে এটা আমাদের মানে ভাবাবেগের, মানে হিন্দু ভাবাবেগেরও বিরুদ্ধে, মানে কোথাও গিয়ে আমাদের যে রিলিজিয়াস যে সেন্টিমেন্টটা, কারণ আমাদের সনাতনী ধর্ম তো ডেফিনেটলি সেই কথা বলে না দিদি, কারণ একজন মানুষ সে তার পা ধোয়া জল খাওয়াচ্ছে, এটা তো ডেফিনেটলি দিদি আমাদের গীতা বলো বা আমাদের যেটা ধর্মগ্রন্থ বা আমাদের যে হিন্দু ভাবাবেগ, সেটাকে সত্যি ভীষণ। আমি জানি সেটা, কৃষ্ণকলি মা কিউআর কোড দিয়ে টাকা তুলেছে, আমার কমপ্লেনের কপি আছে, এবং বর্ধমানের এসপি খুব ভালো কাজ করছেন, পুলিশ সুপার এবং বর্ধমান থানা খুব ভালো কাজ করছে, ঠিক আছে। কৃষ্ণকলি মা নিয়ে একদিন বসবো, হবে, চলুক, এখন চলছে কেসটা, ঠিক আছে। যাই হোক, এই যে বলছে আমাদের সনাতন ধর্মেরও তো অবমাননা। আজকে বিদেশ থেকে টাকা চলে আসছে, বলছে মায়ের মন্দির বানাতে হবে, মন্দিরের জন্য টাকা দিন, বলছে মায়ের মাতার মুকুট বানাতে হবে, তার জন্য টাকা দিন। কখনো নিজে সেজে নিচ্ছে, দিয়ে মা সেজে নিচ্ছে, দিয়ে আমার পা ধোয়া জল খেয়ে। আমি বলবো অমৃত দাও আছেন দিদি, মানে তোমার দাদা দিদি দুজনকেই বলছি, মানে এটা তো ডেফিনেটলি কি দেখতে হবে না যে সত্যি সেই টাকাটা মন্দির বানানো হলো কিনা, নাকি সেটা ব্যক্তিগত সূত্রে ব্যবহার করা হলো, মানে এগিয়ে বাংলা। সেটাই দিদি। যাই হোক, আমাদের কথা হচ্ছে যে আমাদের এরপর থেকে ভণ্ডদারি সাধুদের না, ভারতীয় সংবিধানের ধাজিয়া উড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়, কারণ এখানে বসে যে তার ফ্যামিলি কেচ্চা বিক্রি করছে, ফ্যামিলি কেচ্চার নামে মেন্টাল হ্যারাস করছে, যে যাকে পাচ্ছে যেভাবে পাচ্ছে, বলছে আমার কাছে আসুন, আমি এমন সমাজ প্রেমিকা, আমি যেখানেই পারবো মিউচুয়াল করে দেবো, আমাকে 35,000 টাকা দিন ক্যামেরা দেখিয়ে, কোনো পিটিশন নাই, ক্যামেরা দেখিয়ে। মানে যে পাচ্ছে মানুষ বোকা বনে চলে যাচ্ছে লাফিয়ে লাফিয়ে। তারপরে কি করছে, 35,000 টাকা দিন ক্যামেরা দেখিয়ে, কোনো পিটিশন নাই, ক্যামেরা দেখিয়ে। মানে যে পাচ্ছে মানুষ বোকা বনে চলে যাচ্ছে লাফিয়ে লাফিয়ে। তারপরে কি করছে, কেউ বলছে আমি এই কৃষ্ণকলি মা, আমি ঠাকুর হয়ে গেছি, চলে আসুন আমার কাছে। এই এসেছিস মায়ের জন্য আম ফল মিষ্টি এনেছিস, 1 লাখ টাকা দিয়েছিস, 1 লাখ টাকা দিয়েছে, দেখুন 1 লাখ টাকা দিয়েছে। দিদি একটা কথা বলি, মানে লাস্টে শেষ হয়তো হয়ে এসছে। দেখো, আমি শুধু যারা নিচ্ছে তাদের মানে বলবো না, দোষ দেবো না, যারা দিচ্ছে তারাও সমান দোষী। কারণ আমরা কোনো কিছু যখন দান করছি, বা আমরা কেউ এখনকার সমাজে অশিক্ষিতও নই, এবিসিডিও করতে পারি না এমন, হ্যাঁ অবশ্যই গ্রামাঞ্চলে অনেকে এখনো শিক্ষার আলো পৌঁছায়নি, কিন্তু আমরা এই সমস্ত গুলো জানি।
কিন্তু আমরা এই ভেদ ভণ্ড, এই সাধু মা, সতের মা অসতের মা যেগুলো জন্মে গেছে, তাদেরকে যখন নিজেদের পুঁজিগুলোকে আমরা যখন দিচ্ছি, তাহলে আমরা কি করছি, আমরা নিজেই রাস্তাটাকে দেখিয়ে দিচ্ছি আরো তাদের রাস্তা সুগম হোক। তাহলে আমরাই তাদের লোকটাকে কিন্তু বাড়াচ্ছি, অ্যাকচুয়ালি আমরা নিজেরাও দায়ী। পরে গিয়ে আউতাস করবো এদের মধ্যে। তুমি যেটা এক্ষুনি একটা বললে যে ওদের মধ্যে ভক্তরাও মিশিয়ে আছে এইসব চ্যানেলের মধ্যে, এক্স্যাক্টলি, কারণ ওইভাবে না বেরোলে তো ওরা ভক্ত যদি না সেজে থাকে, যারা জল খাচ্ছে ওই পা ধোয়া, পা ফাটা, ক্র্যাক মাখা, ভেসলিন মাখা পায়ের জল, তারা যে কতটা মানে কেমিক্যাল দিয়ে ক্র্যাক ক্রিম আর ভেসলিন মাখার সেই পায়ের জল খেতে গেলে কত টাকার যে পেটে প্রলেপ পাকস্থলীতে দিতে হয়, সুতরাং তারাও সেই প্রচারটাকে চালানোর জন্য সেই জায়গায় করছে। সুতরাং যে দিচ্ছে সেও দোষী, যে নিচ্ছে সে তো চূড়ান্ত দোষী। সুতরাং এই জায়গাটাকে মানবিক মানুষের চেতনা, মানে সচেতনা, সুচেতনা এবং আমাদের নাগরিকদের যে ধর্ম সামান্য যে জ্ঞানটুকু লিগালের মানে আইনের জ্ঞান বলো বা সচেতন, ছোট ছোট বইগুলো পাওয়া যায় বা মানুষের নীতিবোধ গুলো পাওয়া যায়, সেগুলো পড়লে কিন্তু এই ভুলগুলো হয় না। হঠাৎ করে মা বুঝে যায় না, হঠাৎ করে বাবা বুঝে যায় না, হয় না। সৌভিক ঘোষ লিখেছে সনাতন ধর্মের নামে এই জালিয়াতি বন্ধ চাই দিদি। মা মনসার নামেও একটা বড় চ্যানেল বেড়ে চলেছে, ওখানেও সেম জিনিস দেখানো হচ্ছে দিদি। সুমনা, আপনার সঙ্গীতা ম্যাডামকে এক চোখা কম দেখান, সীমা ধরিত্রীর প্রেমে অন্ধ। আচ্ছা, আপনাদের দুঃখ নিলাম আমি। আচ্ছা, সনাতন ধর্মের নামে এই বন্ধ হোক, জালিয়াতি বন্ধ হোক। সনাতন ধর্মের নামে সাথে সাথে ওয়াইটিতে যারা টাকা তুলছেন তাদেরকেও বলবো তারাও সচেতন হন, কি পারপাসে নিচ্ছেন এবং 80G সাবমিশন করা সেই এনজিওর মারফত নিচ্ছেন কিনা, ফান্ড রেইজ করছেন কিনা, ডিরেক্টলি অ্যাকাউন্টে দিন আমার, হ্যাঙ্গিন আমার কিউআর কোড। আপনি কিন্তু 420 চিটিং মামলাটা খাবার জন্য তৈরি থাকবেন, বা যদি করে থাকেন তাহলেও কিন্তু তৈরি থাকবেন, কারণ আমরা পিছু ছাড়বো না। মানবাধিকার কর্মীর ডাক যখন দেয় সমাজে, একের পর এক স্টেপ আমি এগিয়ে যাচ্ছি। আপনারা বুঝতে পারছেন না আমি কোন দিকে নিয়ে যাচ্ছি, কি করছি। পরবর্তী দিনে আপনারা বুঝতে পারবেন, দেখবেন একটা চশমার দোকানে একটা কর্মচারী, তার মা নাকি বাসন মেজে 1 কোটি টাকার বাড়ি বানিয়ে ফেলছে, তাকেও আপনারা সাপোর্ট করছেন, সেটাও আমরা দেখতে পাচ্ছি। এই যে কে কোথা থেকে কিভাবে টাকা তুলেছে, তার লেনদেন কিভাবে হয়েছে, সম্পূর্ণটা সামনে চাই। কারণ ওয়াইটিতে অ্যাকাউন্ট খুলে নেবো আর গোপনে টাকা নেবো, কিউআর কোড শেয়ার করে সরকারকে ট্যাক্স দেবো না আর বাড়ি বানাবো, এগুলো আমরা ছাড়বো না। একের পর এক এই তদন্ত যেমন চলবে। যখন ঢুকেছি ওয়াইটি ক্লিন করতে, অনেকের পেটের ভাত একটু কম হচ্ছে, অনেকে খুব কষ্ট পাচ্ছেন, আহারে আমাদের কন্ট্রোভার্সি জোনটা কমে যাচ্ছে, কন্ট্রোভার্সি করতে পারছেন। এখানে কন্ট্রোভার্সি মানে হচ্ছে সংযুক্তা, পারমিতা, কারোর বাড়ির কেচ্ছা। তুমি তো সন্দীপের কেসের জন্য তোমায় দাঁড় করিয়েছি, তুমি বিশ্বাস করো এখানে মানে টোটালটাই শুধু কেচ্ছা বিক্রি, মানে যে পারছে যাকে পাচ্ছে। সন্দীপ কিন্তু মানে একটা দল পক্ষে একটা দল বিপক্ষে, এটাই ব্যাপারটা কি দেখছি। সত্যি কথা বলতে সঙ্গীতাদি, আমি যতটুকু সন্দীপের কেস রিলেটেড ব্যাপারটায় গিয়ে তোমার মানে ভিডিও পাঠানোগুলো দেখলাম, এরা আইনের জানে না, একদম পরিষ্কার, একদম অন মিডিয়াতে আমি বলছি, আইনের জানে না। হর্ষই আর 9 দিকে তো পরের কথা। সেদিনকে একটা কন্টেন্টের পরিপ্রেক্ষিতে বলছিলেন যে বিবাহ বহির্ভূত মানে সম্পর্কটা একটা আমাদের কি বলে, কি কথাটা বললেন যে অনৈতিক বা অসামাজিক কি বেআইনি, এবং উনি বললেন ঠিক মানবিকতার দিক থেকে, কিন্তু উনি লাস্টের মধ্যে পঞ্চম কি অমৃত দত্তা, আমি যদি খুব ভুল না বলি, সুপ্রিম কোর্টের 5th মানে পঞ্চম জাজের যে রিটটা বেরিয়েছে, সঙ্গীতা তুমি আমার মনে করি আমার সঙ্গে একমত হবে, যে তখন আমাদের কিন্তু ওটা বেরিয়েছিল বিবাহ বহির্ভূত সম্পর্কটাকে কিন্তু শিলমোহর দিয়ে দিয়েছিল, তাই তো? সুতরাং বিবাহ বহির্ভূত সম্পর্কটা কিন্তু একটা আইনি জায়গায় ছাপ্পা শিলমোহর পেয়ে গেছিল। উনি সেটাকে তোয়াক্কা করে না বললে বললেন লিঙ্ক দিয়ে দেবো, ওই দিয়ে দেবো, আপনারা দেখবেন অ্যাডভোকেটরা কামাতে আসছে এখানে, সন্দীপের অনেক ক্ষতি হয়ে গেল। তো আমার এখন ওটা দেখে লাস্ট পর্যন্ত আমি আর দেখতে পাইনি, কারণ ওটা হয়ে গেল কি নিজের মনে মানে উত্তেজনাটা বেড়ে যায় আর মাথাটা ঠিক থাকে না। আমি বলেছি, আমি মিলিদিকে একটা ভয়েস পরে তোমার কথার পর, মানে আমি তোমাদের গ্রুপে যেমন দিয়েছি তেমনি মিলিদিকেও পরে বলে দিয়েছি যে কি বিষয়ের জন্য আমরা সঙ্গীতাদি একদম এক্সপ্লেনেশনটা সুন্দর দিয়েছে। সঙ্গীতাদিকে পাল্টা ভিডিও যেটা আমি দেখলাম, সঙ্গীতাদি একদম এক্সপ্লেন করে দিয়েছে, পয়েন্ট টু পয়েন্ট এক্সপ্লেন করেছে। কিন্তু এরা কি করে জানো, যেটা বলার জন্যই বলছিলাম, যে কন্টেন্টটাকে মানে কন্ট্রোভার্সি করার জন্য, নিজেদের ইনকাম বাড়ানোর জন্য এই জায়গাটাকে এত বেশি। আরেকটা খুব বাজে জিনিস করে, যেটা আমরা জাতীয়তাবাদী আইনজীবী কাউন্সিল থেকেই আমরা ভাবছি সামনের দিনে আমরা একটা পিআইএল করতে চলেছি, যে এই যে কোনো সময় আইনের, যেটা আমরা জানি অমৃত দত্তা, সঙ্গীতাদি সবাই আমার সঙ্গে একমত হবে, যে আইনকে নিয়ে, সাবজুডিস ম্যাটারকে নিয়ে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কথা বলা যায় না, বলা যাবে না, উচিতই না। যেদিন থেকে সাবজুডিস ম্যাটার
এবং না অনেকে অনেকে সাবজুডিস ম্যাটারে ঢুকছে না, অনেকে কি করছে ভিডিও টু ভিডিও, মানে সন্দীপ আজকে কি করেছে আর ওই ওর বউ মিসেস কি করেছে, দুটো পক্ষ নিয়ে বসে গেল, কাউকে থামানো যায় না এখানে। সব থেকে বড় কথা হচ্ছে না আমি আমি কন্ট্রোভার্সিটা। একটা জিনিস দিদি, আমি একটা জিনিস দেখলাম, সাবজুডিস ম্যাটারকে নিয়ে আমরা সবাই জানি কোন সেকশনকে কথা বলা যায় না, আমরা জানি যে ডিফেক্ট কমপ্লেনেন্ট তার নামটা উজ্জ্ব রাখতে হয় এবং তাকে প্রকাশ্য করতে নেই, এইগুলো আমরা জানি। সেখানে এটা যেন ছেলে খেলা হয়ে যাচ্ছে, এই যে কোনো যারা ইউটিউবাররা রয়েছে তাদের যে কোনো কন্টেন্টকে বাড়ানোর জন্য, ভিউয়ার্স বাড়ানোর জন্য, সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য আইনটাকে তারা একটা ছেলে খেলা করে নিয়েছে। এই ছেলে খেলার জায়গাটাকে রদ করার জন্য আমার মনে হয় জনস্বার্থ একটা আমরা মামলা যেটা করতে আগামী দিনে আসছে আমি তোমাদের বলি, জানো তো যে সকলে ভাবে যে অ্যাডভোকেটরা তো ডেফিনেটলি ধরো একটা তাদের ফিজ আছে, তাদেরও সোশ্যাল জাস্টিসটা নিয়ে কাজ করা উচিত। আমি তোমাদের বলছি তোমরা করছো, তোমরা প্রচুর কাজ করছো। এই যেমন ধরো আমি বলছি আজকে আমি যেটা গলা ফাটাচ্ছি যে ওয়াইটি ক্লিন করতে হবে, মানে ইউটিউব ক্লিন করতে হবে, সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো ক্লিন করতে হবে, এখানে মানে ক্রিমিনাল অফেন্সের আখড়া হয়ে গেছে। আর আমাদের পুলিশ প্রশাসনের মধ্যে টু দা পয়েন্টে যদি এফআইআর না করো আর হাতে গুছিয়ে না দাও, তাহলে কোর্টের কাছে নিয়ে গিয়ে জমা করার মতো ক্ষমতাও নেই। কি অমিত দা না, আরেকটা জিনিস শুনুন, আমি হঠাৎ করে একদিন চোখে পড়লো ব্রেস্ট ফিডিং নিয়ে ইউটিউব চ্যানেল খোলা। ব্রেস্ট ফিডিং আমি হা হয়ে গেলাম, আমরা কোথায় চলেছি। এটাও তো আমাদের ভারতবর্ষের যে সংস্কৃতি, মানে আমাদের ইন্ডিয়ান কালচার এগেইনস্টে, মানে ভাবা যায় না, আমি তো হা হয়ে গেলাম। বহু জায়গায় চিঠি করেছি, এবং রাত্রি এটা 10টার তো পর অ্যাকচুয়ালি স্বামী স্ত্রী বসে যাচ্ছে, বসে গিয়ে ওই সেক্সুয়াল চ্যাট এবং সেক্সুয়াল মানে ভিডিও। এটা মানে কি বলতো, ওয়ান কাইন্ড অফ পর্নোগ্রাফি শো হচ্ছে এবং সেটাকে বিক্রি হচ্ছে। মানে এগুলো, এই চ্যানেলগুলো দিনকে দিন বাড়ছে, ফলোয়ার কি 1 লাখ, 1.5 লাখ, 5 লাখ, বাপরে বাপ, কোথায় আমরা, সমাজটা তো নষ্ট হয়ে গেল এই করে করে। আমি তো হা হয়ে গেছি। এটা শুধুমাত্র এই ওই সাইট গুলো না, ইভেন যারা কন্ট্রোভার্সি করে তাদের যে পরিমাণে যারা ভাষা ব্যবহার করে, একটা কন্ট্রোভার্সি করার, আমরা যখন স্কুল কলেজে ডিবেট করতাম, ডিবেট করতে যে ভাষায় আপনি ডিবেট করবেন সেই ভাষার উপর আপনার খুব ভালো গ্রিপ থাকা দরকার, তবেই আপনি সুন্দর করে ডিবেট করবেন। কন্ট্রোভার্সি ইজ কাইন্ড অফ দ্যাট, আপনি যাকে নিয়ে বলছেন তার পক্ষে বা বিপক্ষে আপনি বলছেন, সেখানে সে বলা হয় না। সন্দীপকে নিয়ে যদি বলা হচ্ছে বা যাকে নিয়েই বলা হোক, তার মা বাবা, তার 7 পুরুষ, তার মানে এমন ভাষা যে সে ভাষা মনে হয় আপনারা যারা বসে আছেন, বা আমি তো আগের একটা লাইভেও বলেছিলাম যে আমি 23 বছর কলকাতায় থেকেছি, আমি জীবনে ওইসব ভাষা কোনোদিন শুনিনি। ওই যে গ্যাংস অফ ওয়াসিপুর, ওইসব সিনেমায় ওইসব ভাষা শোনা যায়, কলকাতায় যে বাঙালিরা ওইসব ভাষা ব্যবহার করে সেটাই আমি জানতাম না। কালচারটা নষ্ট হয়ে গেছে, কালচারটা নষ্ট হয়ে যায়। একটা সিরিয়ালে কারোর একটা বিয়ে নয়, 3টে 4টে করে বিয়ে, কারোর মানে কি বলবো, মানে বিবাহ বহির্ভূত। আর এই যে বললেন না যে একজন এনআরআইরা কি করছেন, এই যে দিদি সঙ্গীতা ম্যাডাম, আপনাকে আমি আগের লাইভটা এই কথা বলেছিলাম যে আই এম 100% শিওর দ্যাট সাম অফ দ্য পিপল আর ফান্ডিং হার, লাইক দ্যাট পার্সন, যে সুতোপার যে কথাটা বলা হচ্ছে। এবার একটা আপনাকে রেফারেন্স দিচ্ছি যে এমএসএল, জানি না এমএসএল অবভিয়াসলি হয়তো আপনাদের সঙ্গে এইটাতে ইউনাইটেড না, কিন্তু এমএসএল এর হয়ে যারা লড়ছে, যে দুটো ভিউয়ার, যেটা এখনো সুপ্রিম কোর্টে গেছে কেসটা, একটা দীপ্তিদের চ্যানেলে একটা লাইভ হয়েছিল, সেখানে তারা একটা প্রাইভেট ইনভেস্টিগেশন পার্টিকে এঙ্গেজ করে ফর দিস কাইন্ড অফ ফিনান্সিয়াল ট্রানজাকশন। যখন ওরা ইনভেস্টিগেশন করে তখন এমন কিছু ব্যাংক রেকর্ড তারা দেখতে পায় এবং এই ব্যাপারটা ইডি পর্যন্ত গেছে, এইটা ওই লাইভে শোনা গেছিল। যদি আপনার কোনো এই রেফারেন্স নিয়ে কোনো হেল্প হয়, আই এম প্রিটি শিওর কি কিছু একটা হেল্প হতে পারে, কারণ এই ম্যাটারটা ইডি পর্যন্ত গেছে। দ্যাট লেডি হ্যাজ বিন ফিনান্সিয়ালি সাপোর্টেড ফর এ লং টাইম, এবং এই ক্রাউড ফান্ডিংটার আগেও, না হলে একটা মহিলা ফ্যামিলি আফটার ফ্যামিলি সোশ্যাল মিডিয়াতে লোককে অ্যাবিউজ করে টাকা উপার্জন করছে। কেননা এই যে আপনাদের যে অ্যাডভোকেটরা বললেন যে এই পর্নোগ্রাফি সাইট বা এই বাজে ভাষা দিয়ে যারা করে তাদের সাইটে কিন্তু ভিউ খুব ভালো হয়, এবং কিছু লোক যারা ফ্রাস্ট্রেটেড লাইফে, যারা খুব ভালো সেজে গুজে থাকে, এই যে এনআরআইরা, মানে আমরা ভাবি এনআরআই যারা, তারা হচ্ছে মাস্ট এডুকেটেড হাই ক্লাস ফ্যামিলি, তারা বিদেশে থাকে, তারা কি করে এই জিনিসগুলো দেখে এবং দেখে তারা তাদেরকে ফান্ডিংও করছে যে কিপ অন ডুইং দ্যাট। কেননা তারা জানে যে তাদের ছেলে মেয়েকে, তাদের বাচ্চা কাচ্চাকে ইন্ডিয়াতে পাঠাতে হবে না, দূর থেকে বসে খালি তালি বাজাও আর টাকা দিয়ে ফান্ডিং করে এই সমস্ত অবনতিতে আমাদের দেশটাকে নামিয়ে নিতে, এবং তারা এটা কন্টিনিউয়াসলি করে যাচ্ছে। একদম এদেরকে তৈরি করা হয়েছে, বুঝলে গ্রুপ লক্ষ্য করছো, এদেরকে তৈরি করা হয়েছে পশ্চিমবাংলা অবনতির দিকে চলে যাক, মেয়েদেরকে মলেস্ট করে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। হয়তো বলছি নানা রকম নোংরা কন্ট্রোভার্সি নাম করে বাবা মা তুষ্টি কার ব্যাকগ্রাউন্ড আপনারা লাইভ রিভিল করা, কে কার সঙ্গে ফোনে কথা বলেছে চ্যাট রিভিল করা, কে কার সঙ্গে কথোপকথন করেছে সমস্ত কিছু রিভিল করা।
বুঝলেন অমিতদা, দীর্ঘদিন ধরে, এবং তাদেরকে ভয় দেখানো, দেখবি এখনই তোর কমিউনিটিতে দিয়ে দেবো, দেখবি, মানে কেউ এসে কিছু বলতে পারবে না। আর এরা দীর্ঘদিন ধরে এটাকে চালিয়ে যাচ্ছিল, তাই অনেকে বুঝতে পারছে না আমি কি করে ঘুরে 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 যাচ্ছি, এবং অনেকের ইন্টারেস্ট যে এত বড় সোশ্যাল মিডিয়ায় তারা হিরো, যে কেউ দুটো করে বিয়ে, দুটো করে বউ, দুটো করে বাচ্চা, দারু খেয়ে মাল পিয়েঙ্গে বাড়িতে ড্রাগের র্যাকেট, ইলেকট্রিক সিগারেট, সমস্ত র্যাকেট চালিয়ে কন্ট্রোভার্সির নাম করে লাখ লাখ চ্যানেলে সাবস্ক্রাইবার, আর এই টাকা কামিয়ে চলেছে বাড়িতে বসে। আর বিদেশ থেকে এই ফান্ডিংটা হচ্ছে শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গটাকে নষ্ট করে দিয়ে ধ্বংসের পথে নিয়ে যাও এবং শেষ করে দেওয়া হোক। তাই ইন জেনারেল অনেকে এটাকে আমাকে, আমি যে কাজটা করতে নেমেছি, অনেকে আমাকে তকমা দিয়ে দিয়েছিল, রাজনৈতিক পলিটিক্যাল তকমা দিয়েছিল। যাই হোক, গত কদিন ধরে সমস্ত পুলিশ প্রশাসন অ্যাওয়ার হয়ে গেছে, সমস্ত থানাগুলোতে মোটামুটি পৌঁছে গেছে। কেন? No, not all NRI. Please do not say about all NRI. No, I'm not saying all NRI. Sumana, sorry to say, some few NRI. Their mentality is fully different. Tara korche, exactly. Very sorry to say. আমি যদি all NRI বলে থাকি, very sorry, extremely sorry. মানে বারবার বলছি, এত NRI আমাদের সাপোর্ট করেন, রাজ্য সরকারকে করছেন, কেন্দ্র সরকারকে করছেন, তারা রাজ্য সরকারকে, কেন্দ্র সরকারকে টাকা দিন, তাদের ভালো কাজে পাশে দাঁড়ান, কিন্তু এই ধরনের এই চোর চিটিং বাজগুলোর পাশে দাঁড়াবেন না। আরেকটা কথা, মহিমা দেবী, আপনি এটাকে আপনি কতটা মানে এথিক্যালি কারেক্ট বলছেন না করছেন, তারা রাজ্য সরকারকে, কেন্দ্র সরকারকে টাকা দিন, তাদের ভালো কাজে পাশে দাঁড়ান, কিন্তু এই ধরনের এই চোর চিটিং বাজগুলোর পাশে দাঁড়াবেন না। আরেকটা কথা, মহিমা দেবী, আপনি আমাকে বলুন, আজকে যে এপি ব্লগস তার বাচ্চা ট্রিটমেন্টের জন্য টাকা নিয়েছে, এটাকে আপনি কতটা মানে এথিক্যালি কারেক্ট বলছেন না এথিক্যালি রং বলছেন, সেটা একটু বলুন। It is definitely ethically correct. কেন বলছি, যেটা আপনার অ্যাডভোকেটও বললেন, মিস্টার অমৃত লাল বললেন যে সঙ্গীতাদি আমাকে একটু এনগেজ হতে হচ্ছে। আমি একটু বলে নি, পারমিতা, তুমি তো বহু মানুষকে সার্ভিস দাও, খুব মানে নমিনাল ফিস, কোনো সময় নাও, কোনো সময় নাও না। তোমার নাম্বারটা কাইন্ডলি একটু বলে রাখো, যাতে মানুষ তোমার কাছে গিয়ে বিচারটা পায়। আমার নাম্বার হলো 9836721281। আর গুগলে গিয়ে যদি দেখেন অ্যাডভোকেট চেম্বার বলে আমার পারমিতা লিগালের 3i আমার একটা সাইট রয়েছে, সেখানেও দেখতে পারবেন। পারমিতা দে 9836721281। আচ্ছা পারমিতা, আগে লিগালের 3i আমার একটা সাইট রয়েছে, সেখানেও দেখতে পারবেন। পারমিতা দে 9836721281। আচ্ছা পারমিতা, আগের দিনের আলিপুরের ব্যাপারটা নিয়ে তোমার সাথে আমার কথা হলো না, ওটা নিয়ে পরে কথা বলে নিচ্ছি। হ্যাঁ দিদি আমি তোমাকে বলছি, আমি কালকে পুটা দোটা তো হয়েছে, ছেলেটি এবার আমাকে মার্ডারের থ্রেট দিয়েছে, ঠিক আছে? ছেলেটি ওই ফোনে ওকে মেসেজ লিখেছে, তোর অ্যাডভোকেটকে আমার এই নাম্বারে ফোন করতে বল, আমি ওকে বাড়ি থেকে পুঁতে দিয়ে আসবো। আমি লালবাজারকে জানিয়েছি, লালবাজার আমার ডিটেলস দিয়ে দিয়েছে। আমি 9JM কে পার্সোনালি গিয়ে কথা বললাম, স্যার এরকম হয়েছে, তো বারকে চিঠি দিয়েছি, বার অ্যাকসেপ্ট করেছে। কালকে পুট আপ দেবো, কারণ আজকে মেয়েটি 164 হয়েছে, কালকে পুট আপ দেবো, কারণ ও আমাকে লিখেছে আমাকে পুঁতে দেবে, ঠিক আছে? আমি ওইসব কথা ভয় পাই না, কিন্তু এই হালকা ভাবেও নিতে নেই, শত্রু তো কম নেই। সুতরাং কালকে আমি, হ্যাঁ, যেহেতু ও এরকম একটা মেসেজ লিখেছে, ওকে কন্টিনিউ ডিস্টার্ব করছে। আমি এই কেসটা জানি রাখি, এটা একটা বিদেশের লিংক আছে, এটা একটা ব্যাপার। একটা মেয়েকে সোশ্যাল সাইডে, পর্নোগ্রাফি সাইডে তার নানা রকম ছবি আপলোড করে দেওয়া হচ্ছে, এই কেসটার সাথে রিলেটেড আছে। আমরা সব কাজ যেটা করছি তার মধ্যে পারমিতারও একটা পার্ট এসে গেছে। তো ও কালকে আলিপুরে তুলেছে সেই ম্যাটারটা তোলার পর ওকে এসিজিএম থেকেও নামার পরই ওকে ফোনে হুমকি এসে গেছে যে আপনি পুঁতে দেবো, কেটে দেবো, মানে আমরা তাতে ভয় খাই না। ও বাড়িতে গিয়ে পুঁতে দেবো, তোর অ্যাডভোকেটকে দম থাকলে বল আমাকে ফোন করতে। তো আমি বললাম হাতি করে গেল জল, মশা বলে কত জল। তো ভাই ঠিক আছে, তুই পুঁতবি না, তোকে কে পুঁতবে সেটা সময় বলবে। তোর ভালো আমাদের অ্যাডভোকেটস প্রোটেকশন একটা, আমাদের আমি একটা অন্য কথা চলে যাই হোক, অ্যাডভোকেটস প্রোটেকশন একটা আমাদের এখানে চালু হওয়াটা ডেফিনেটলি খুবই প্রয়োজন, মানে সেটা বোঝা যাচ্ছে। এই কারণে আমি একটু লিভ করছি, কারণ আমার চেম্বারে ক্লায়েন্ট এসেছে। তো কালকে মহিলাটি আমি পুট আপ দিচ্ছি, আমার বারকে চিঠি করা হয়ে গেছে। তো সাহেব নিজে বলেছিল আপনি ম্যাটারটা পুট আপটা দিয়ে তুলবেন, আমি তারপরে দেখছি। এই অমিতা, আপনি জানেন পারমিতার গুড নিউজটা? পারমিতা গুড নিউজ কি গো? অমিতাকে দিয়েছো? হ্যাঁ দাদা, ওই যে ছোটখাটো একটা হোটেল খুলেছি, তোমার বোন সেটাই। তাহলে কোনটা? ও নোটারি ঠিক আছে, নমিতা হয়েছে, আমার হয়েছে, সবার হয়েছে, সবার হয়েছে। তো সবার কনগ্রাচুলেশন, সবাইকে টাটা, গুড নাইট। আমি বের করলাম, কারণ ক্লায়েন্ট আমার দিকে তাকিয়ে রয়েছে। বাই, গুড নাইট। বাই। আচ্ছা।